যাত্রীবাহী একটি প্লেন ক্র্যাশ হয়ে সমুদ্রের একেবারে মাঝ বরাবর গিয়ে পড়ে এবং সেটি সমুদ্রের গভীরে তলিয়ে যায়। প্লেনটি সমুদ্রের গভীরে এক বিশাল খায়ের সামনে গিয়ে ঝুলে পড়ে। তবে ধীরে ধীরে সেই গভীর খায়ের দিকেই প্লেনটি ঝুঁকতে শুরু করে। সেই প্লেনে ছিল জীবন্ত কিছু যাত্রী ও খুবই সামান্য অক্সিজেন, যা দিয়ে তারা রেস্কিউ টিম আসা অবধি বেঁচে থাকতে পারত। কিন্তু সেই সমুদ্রের গভীরে লুকিয়ে ছিল তাদের জন্য আরও ভয়ানক কিছু জিনিস। তবে তারা কি পারবে সেই গভীর সমুদ্র থেকে বেঁচে ফিরতে? জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের এই অসাধারণ সার্ভাইভাল মুভির এক্সপ্লেনেশন। আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি এই বছরই মুক্তি পাওয়া সেরা একটি সার্ভাইভাল মুভি, নো ওয়ে আপ। মুভির শুরুতেই দেখানো হয় লস অ্যাঞ্জেলস শহরের এক ব্যস্ততম এয়ারপোর্টকে, যেখানে কাইল ও জেড নামে দুইজন কলেজ স্টুডেন্ট তাদের বান্ধবী ইভার জন্য অপেক্ষা করছিল। তারা সকলেই মেক্সিকোর ক্যাবো নামে একটি জায়গায় ছুটি কাটানোর জন্য যাচ্ছে। দুই বন্ধু ছিল খুবই হাসি খুশি মেজাজের। তারা এয়ারপোর্টে থাকা যাত্রীদের নিয়ে একে অপরের সাথে মজা করছিল। কিছুক্ষণ পর ইভা সেখানে তার বডিগার্ড ব্র্যান্ডনের সাথে এসে পৌঁছায়। ইভা ছিল শহরের মেয়রের একমাত্র মেয়ে, আর ব্র্যান্ডন হলো তার পার্সোনাল বডিগার্ড। ছোট থেকেই সে ইভা এবং তার পরিবারকে সুরক্ষা দিয়ে আসছে। তবে ব্র্যান্ডনের তাদের এই ট্রিপে যাওয়াতে জেড ও কাইল খুব একটা খুশি ছিল না। জেড ইভাকে ভালোবাসতো এবং তার সাথে একটু একা সময় কাটাতে চেয়েছিল। তবে ইভা যেহেতু মেয়রের একমাত্র মেয়ে, তাই মেয়ের প্রতি বাবার তো একটু ভয় থাকবেই। তাই ব্র্যান্ডনকে দেখে তারা অখুশি হলেও তার কাজই তো হলো ইভাকে সুরক্ষিত রাখা, আর সেই কাজ তো সে করবেই। তবে ইভা জেডকে জানায় ব্র্যান্ডন তাদেরকে এই ট্রিপে কোনো রকম বিরক্ত করবে না, সে তাদের থেকে দূরত্ব বজায় রেখে থাকবে। আসলে ইভা চাইছিল ব্র্যান্ডন তার সাথে যাক। সে ব্র্যান্ডনকে খুবই ভরসা করত। ছোট থেকেই সে তার পরিবারের একজন সদস্য হিসেবে তার সাথেই থেকেছে। তাই যখনই ব্র্যান্ডন তার সাথে থাকে তখনই সে নিজেকে সেফ ফিল করে। অন্যদিকে আমরা প্লেনের যাত্রী হিসেবে রোজা এবং তার নানা হ্যাঙ্ক ও নানির সাথে পরিচয় হই। তারাও এই একই প্লেনে ক্যাবোতে ছুটি কাটাতে যাচ্ছে। ছোট্ট রোজার একটি পুতুল ছিল যাকে সে সবসময় তার সাথে রাখত। তবে কাউন্টারে তাদের সকল কাজ শেষ হয়ে ওয়েটিং এরিয়ায় পৌঁছে রোজা দেখে তার পুতুলটি কোথাও পড়ে গেছে। সেই সময় ইভা ওয়েটিং এরিয়ার দিকে যাওয়ার সময় ওই পুতুলটিকে পড়ে থাকতে দেখে। এদিকে রোজা পুতুলটিকে খোঁজার জন্য দৌড়ে যেতে গেলে ইভার সাথে ধাক্কা লেগে যায়। তবে সে কিছু মনে করে না। ছোট্ট রোজা ওই পুতুলটির জন্য খুবই কান্না করছিল। তখন ইভা পুতুলটিকে তাকে এনে দেয়। এখানেই তাদের সাথে ইভার খুব ভালো পরিচয় হয়ে যায়। আসলে ইভা মেয়রের মেয়ে হলেও তার মধ্যে অহংকার ছিল না। সে মনের দিক থেকে খুব ভালো একটি মেয়ে ছিল। এরপর সকলেই ক্যাবোর উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য প্লেনে একে একে উঠে আসে। প্লেনের ক্রু মেম্বার ড্যানিলো তাদের টিকিট অনুযায়ী সকলকে সিট বুঝিয়ে দেয়। প্লেনের যাত্রী সংখ্যা ছিল খুবই কম। এই কারণে ইভা তার বন্ধুদের সঙ্গে একেবারে পিছনের দিকে গিয়ে বসে এবং ব্র্যান্ডন বসে সামনের দিকে। ইভার সেই বন্ধু কাইল এখনও তার মজা ঠাট্টা চালিয়ে যাচ্ছে। যখন ক্রু মেম্বার ড্যানিলো তার সেফটি ইনস্ট্রাকশন দিচ্ছিল তখন তাকে নিয়েও সে মজা করছিল। এইভাবেই হাসি ঠাট্টার মাধ্যমে তাদের প্লেনটি টেক অফ করে। সকল যাত্রীরাই আনন্দের সাথে তাদের যাত্রা উপভোগ করছিল। তবে হঠাৎ তাদের প্লেনটিতে ঝাঁকুনি শুরু হয়। ইভা কিছুটা ভয় পেলে কাইল তাকে আরও ভয় দেখাতে শুরু করে। সে বলতে থাকে প্লেনটিতে খুব একটা যাত্রী নেই, তাই না? কারণ হলো এটি সুরক্ষিত নয়। প্লেনের ডানাগুলিও খুবই পাতলা। এই কথা শুনে ইভা আরও ভয় পেতে থাকে। তখনই প্লেনটিতে বেশ কিছু পাখির ঝাঁক এসে ধাক্কা মারে। কিছু প্লেনের ইঞ্জিনেও ঢুকে যায়। তবে প্লেনের পাইলট এবং ক্রু মেম্বাররা জানিয়ে দেয় প্লেন একেবারে সুরক্ষিত আছে, তারা যেন চিন্তা না করে, খুব তাড়াতাড়ি তারা গন্তব্যস্থলে পৌঁছে যাবে। কিন্তু তখনই ছোট্ট রোজা জানালা দিয়ে দেখে প্লেনের ইঞ্জিনটি ভয়ানকভাবে দুলতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই তাতে আগুন লেগে সেটি ভাঙতে শুরু করে এবং তার একটি অংশ প্লেনের জানালায় এসে ধাক্কা লেগে সেই জানালাটিকে ফাটিয়ে সেখানে একটি বড় আকার নেয়। 20,000 ফুট উপরে হাওয়ার অত্যাধিক প্রেসারে বেশ কয়েকটি যাত্রী একেবারে প্লেনের সিট সহ বাইরে পড়ে যায়। প্লেনটি তীব্র গতিতে আকাশ থেকে সমুদ্রের জলের উপরে আছড়ে পড়ে, যার ফলে অনেকেই এই ধাক্কায় মারা যায় এবং বেশ কিছুজন আহত হয়। কিছুক্ষণ প্লেনটি সমুদ্রের উপরে থাকলেও এবার ভীষণ গতিতে সেটি ডুবতে শুরু করে। প্লেনটি একেবারে সমুদ্রের নিচে একটি পাহাড়ের ঢালে গিয়ে আটকে যায়। সামান্য পাথরের নড়াচড়াতেই সেটি সেই গভীর খাতে পড়ে যাওয়ার ভয় ছিল। এদিকে প্লেনের সামনের ভাগটা জলে ভরে গেলেও পিছনের দিকটাতে তখনও হাওয়া থাকার কারণে সেখানে জল পৌঁছাতে পারেনি, যার ফলে প্রায় সকল যাত্রীরা মারা গেলেও সৌভাগ্যবশত জেড, কাইল, ইভা এবং সেই ক্রু মেম্বার ড্যানিলো এখনও বেঁচে ছিল।
কিছুক্ষণ পরেই ইভার সেই বডিগার্ড ব্র্যান্ডন ছোট্ট রোজা এবং তার আহত নানিকে নিয়ে প্লেনের পিছনের দিকে চলে আসে, কিন্তু তার নানা হ্যাঙ্ক মারা যায়। কোনো রকমে তার নানি প্রাণে বাঁচে। বর্তমানে এই কঠিন পরিস্থিতির কারণে সকলেই অনেকটাই ভয়ে ছিল, কারণ তারা সমুদ্রের গভীরে একেবারে মৃত্যুর দোরগোড়ায় ঝুলছিল। ব্র্যান্ডন সকলকে শান্ত থাকতে বলে। এই পরিস্থিতিতে সবাইকে এক হয়ে শান্ত মাথায় ভাবতে হবে কিভাবে তারা এই বিপদ থেকে বেরোতে পারবে। আপাতত তারা সকলেই সুরক্ষিত ছিল, কারণ প্লেনের এই ভাগে হাওয়া একেবারে এয়ারলক হয়েছিল। কিন্তু বেশিক্ষণ নয়, কারণ সেই অক্সিজেনও একসময় শেষ হয়ে যাবে। তবে প্রত্যেক প্লেনেই সবসময় দুটো করে এমার্জেন্সি অক্সিজেন ট্যাঙ্ক থাকে, যার সাহায্যে তারা অনেকক্ষণ বেঁচে থাকতে পারবে। কিন্তু ড্যানিলো লক্ষ্য করে সেই ট্যাঙ্ক দুটি পুরোপুরি খালি, অর্থাৎ তাদের কাছে আর কোনো উপায় নেই অপেক্ষা করা ছাড়া। হয়তো রেস্কিউ টিম এতক্ষণে তাদের খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, কারণ প্রত্যেক প্লেনেই একটি করে ব্ল্যাক বক্স ট্রান্সপন্ডার থাকে। যদি কোনো প্লেন ক্র্যাশ হয় তাহলে সাথে সাথেই তার সিগন্যাল পৌঁছে যায় মেন হেডকোয়ার্টারে। তাই তাদের কাছে এখন এখানেই অপেক্ষা করাটা সব থেকে ভালো, কিন্তু চাই এখন অক্সিজেন। তখন রোজার নানি ব্র্যান্ডনকে জানায় প্লেনে ওঠার সময় সে একজন রোগীকে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে উঠতে দেখেছিল, সেটার ব্যবহার তারা করতে পারে। তখন ব্র্যান্ডন সেই ট্যাঙ্কটিকে আনতে চলে যায়, তবে সে জানতো না সেখানে তার জন্য অন্য কিছু বিপদ লুকিয়ে রয়েছে। অবশেষে ট্যাঙ্কটি সে পেয়ে যায় এবং সেটিকে নিয়ে আসার সময় হঠাৎই প্লেনের সেই ভাঙা অংশটি দিয়ে বিশাল আকারের একটি হিংস্র শার্ক তার ওপর আক্রমণ করে দেয়। কোনো রকমে সে তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ট্যাঙ্কটি নিয়ে ফিরে আসে, তবে গুরুতর আহত অবস্থায়। তার পেট থেকে রক্ত পড়ছিল। ব্র্যান্ডন বুঝতে পেরেছিল সে আর বাঁচবে না। সে ইভাকে এই পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য আরো শক্ত হতে বলে। এই কথা বলার সাথে সাথেই হঠাৎ একটি শার্ক তাকে টেনে নিয়ে চলে যায়। এটা দেখে সকলের মধ্যে আতঙ্ক আরো বেড়ে যায়, কারণ তারা বাঁচার যে আশা খুঁজে পেয়েছিল সেটাও এখন হারিয়ে গেল। একমাত্র ব্র্যান্ডনই ছিল যে তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারত, কারণ যে কোনো সার্ভাইভাল পরিস্থিতিতে বেঁচে থাকার কৌশল সে জানত। কিন্তু সেও এখন বেঁচে নেই। চারিদিক থেকে এখন তাদেরকে হিংস্র শার্ক ঘিরে রেখেছে। এই অবস্থায় তাদের নয় এখান থেকে বেরোনোর কোনো উপায় বার করতে হবে, না হয় রেস্কিউ টিম আসার অপেক্ষা করতে হবে, তবে সেটা খুবই তাড়াতাড়ি, কারণ প্লেনটি একেবারে সামনের দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকে রয়েছে। এদিকে ইভার সেই বন্ধু কাইলের হাতটিতে প্লেনটি ক্র্যাশ হওয়ার সময় খুবই খারাপভাবে আঘাত লাগে, যার ফলে প্রথমে তারা সেই হাতটিকে ব্যান্ডেজ দিয়ে ভালোভাবে বেঁধে দেয়। এরপর রেস্কিউ টিমের অপেক্ষা করতে থাকে। ইতিমধ্যে একটি হেলিকপ্টারকে দুইজন ডুবুরির সাথে রেস্কিউ কাজে সমুদ্রের উপর দিয়ে উড়তে দেখা যায়। তারা প্লেনটিকে খুঁজছে, তবে কাজটি তাদের কাছে এতটাও সহজ ছিল না। এই বিশাল সমুদ্রে সেই প্লেনটি কোথায় ক্র্যাশ হয়েছে তার লোকেশন তাদের কাছে ছিল না। এছাড়াও এতক্ষণ সার্চ অভিযান চালানোর পর তাদের হেলিকপ্টারের ফিউলও ছিল অনেকটাই কম। এদিকে প্লেনের মধ্যে ব্র্যান্ডনের কথা মতোই সকলেই রেস্কিউ টিম আসার অপেক্ষায় থাকে। তবে বিপদ তাদের এখানেই শেষ নয়। মাঝে মাঝেই প্লেনটি দৌড়ানোর আওয়াজ শোনা যায়। আসলে এই সমুদ্রের জলের অত্যাধিক প্রেসার যা সহ্য করা এই প্লেনের পক্ষে অসম্ভব ছিল, কারণ যে কোনো সাবমেরিনের থেকে প্লেনের মেটালিক লেয়ার অনেকটাই পাতলা হয়। আবার এরই মধ্যে সেই হিংস্র শার্কগুলি প্লেনের সকল মৃত যাত্রীদের খেতে শুরু করেছিল। এতে তাদের বেঁচে থাকার মনোবল ভাঙতে শুরু করে। তখনই প্লেনটিতে ঝাঁকুনি শুরু হয়। সেটি সেই পাহাড়ের ঢাল দিয়ে নিচের দিকে নামতে শুরু করে এবং অনেকটা নিচে যাওয়ার পর একেবারে শেষ মুহূর্তে গিয়ে সৌভাগ্যবশত একটি পাথরে আটকে যায়। সামনেই ছিল বিশাল সেই অগভীর খাদ। প্লেনটি এখন সমুদ্রের অনেকটা গভীরে এসে পৌঁছেছে এবং ভিতরে জলের পরিমাণও বেড়ে গেছে। তারা এবার বুঝতে পারে এইভাবে সাহায্যের অপেক্ষা করে থাকলে হয়তো তারা এই প্লেনের সাথেই ওই গভীর খাতের মধ্যে গিয়ে পড়বে, আর তখন বাঁচার কোনো রকম উপায় তাদের কাছে আর থাকবে না। তাই যেভাবেই হোক প্লেনের সেই ভাঙা অংশটি দিয়েই তাদেরকে এখান থেকে বেরোতে হবে। ওই হিংস্র শার্কদের মনোযোগ যেভাবেই হোক তাদের থেকে সরিয়ে এখান থেকে তাদেরকে বেরোতে হবে। এছাড়া তাদের কাছে তো আর কোনো উপায়ও নেই। তবে কিভাবে? তখনই ছোট্ট রোজা বলে ওঠে সে স্কুলে পড়েছে। শার্ক বাবলস মানে বুদবুদ একেবারেই পছন্দ করে না, কিন্তু সে ছিল 8 বছরের ছোট্ট একটি মেয়ে। তার কথায় জেড ও কাইল তো বিশ্বাসই করে না। তবে ইভা জানায় তাদেরকে চেষ্টা করতে হবে। কিন্তু আরেকটি অসুবিধা হলো অক্সিজেন, কারণ এতটা গভীর থেকে সমুদ্রের ওপর পর্যন্ত পৌঁছাতে হলে তাদের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের দরকার হবে। তবে সেটা তো তাদের কাছে নেই। তখন কাইল তাদেরকে জানায় প্লেনে ওঠার সময় দুইজন ছেলেকে সে অক্সিজেন ট্যাঙ্ক ও ডুবুরির পোশাক নিয়ে উঠতে দেখেছিল।
তবে সেই ট্যাঙ্কে অক্সিজেন হয়তো নেই, কারণ প্লেনের যাত্রীদের অক্সিজেন ভর্তি ট্যাঙ্ক নিয়ে ওঠায় নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তাদের সেই ডুবুরির পোশাকগুলিকে তারা ব্যবহার করতে পারে। এছাড়া তাদের কাছে রয়েছে এক প্রকার লাইফ জ্যাকেট, যেগুলির দড়ি টানলেই তাতে হাওয়া ভরে যায়, যা তাদের সমুদ্রের সারফেস পর্যন্ত পৌঁছে দিতে পারবে। কিন্তু প্লেন থেকে বেরোনো এবং ওই শার্ক মাছেদের তাদের থেকে দূরে সরানোর জন্য অনেকটা সময় তাদের জলের নিচেই থাকতে হবে। ততক্ষণ শ্বাস প্রশ্বাস না নিয়ে জলের নিচে সার্ভাইভ করাটা খুবই কঠিন, এতে তাদের মৃত্যুও হতে পারে। তবে তাদের চেষ্টা করতে হবে। কিন্তু ইভা অনেকটাই ভেঙে পড়ে। ছোট থেকেই জল তার কাছে এক প্রকার অভিশাপ। ছোটবেলায় তার মা এই জলে ডুবেই মারা গেছেন। তার মাকে সে সবসময়ই মিস করে, আর এই বিপদেও সে তার মায়ের কথাই মনে করতে থাকে। অন্যদিকে সেই হেলিকপ্টারটি অবশেষে সমুদ্রের সারফেসে প্লেনের ভাঙা অংশগুলিকে ভেসে থাকতে দেখে। কিন্তু প্লেনটি তো ছিল জলের নিচে। হেলিকপ্টারের ফিউল অনুযায়ী তাদের কাছে মাত্র 15 মিনিট সময় ছিল। ওই 15 মিনিট সময় হাতে নিয়েই দুইজন ডুবুরি সার্চ অভিযানে নেমে পড়ে। সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত যাওয়ার পর অবশেষে তারা প্লেনটিকে পাহাড়ের ঢালে ঝুলে থাকতে দেখে। ছোট্ট রোজা জানালা দিয়ে ডুবুরিদের তাদের দিকেই আসতে দেখে অনেক খুশি হয়ে যায়। অবশেষে যাত্রীরা বাঁচার আশা খুঁজে পায়। তারা জানালা দিয়ে হাত নাড়তে থাকে এবং ডুবুরিরা সেটা দেখেও ফেলে। কিন্তু তখনই ইভা ডুবুরিদের পিছনে শার্ক দেখতে পায়। ইশারায় ডুবুরিদের দেখানোর চেষ্টা করে সে, তবে সাথে সাথেই সেই শার্ক তাকে টেনে নিয়ে চলে যায়। শুধু তার কাটা পাটি জলে ভেসে ওঠে এবং অন্যজন প্লেনের সেই ভাঙা অংশ দিয়ে প্লেনের ভিতরে ঢোকে, তবে তাকেও শার্ক মেরে ফেলে। অবশেষে তারা বুঝতে পারে তাদের নিজে থেকেই কিছু করতে হবে। সেই হেলিকপ্টারটি যেটি উপরে তখনও ছিল, তাদের ফিউল প্রায় শেষের দিকে। এদিকে ওই ডুবুরিরা ছিল একেবারে প্রফেশনাল লেভেলের, তাই তারা বাকি টিমকে তাদের লোকেশন পাঠিয়ে দিয়ে সেখান থেকে পুনরায় বেসে ফিরে যায় হেলিকপ্টারটিকে রিফিউল করার জন্য। অন্যদিকে সেই দুইজন ডুবুরি তাদেরকে কোনো রকম সাহায্য করতে না পারলেও তাদের মধ্যে একজনের মৃতদেহ তো এখনো প্লেনের মধ্যেই রয়েছে। তার অক্সিজেন ট্যাঙ্কের ব্যবহার করে তারা এখান থেকে বেরোনোর জন্য চেষ্টা করতে পারে। এই ভেবেই ইভা ও জেড জলের নিচে সেই ডুবুরিকে খুঁজতে শুরু করে। সে কিছু একটা দূরে দেখতেও পায়, তবে হঠাৎই পা পিছলে জেড জলে পড়ে যায়। তখনই একটি শার্ক এসে সজোরে তার পায়ে কামড় দেয় এবং তার পাটিকে একেবারে ছিঁড়ে নিয়ে চলে যায়। প্রচণ্ড যন্ত্রণায় সে ছটপট করতে থাকে। তার এতদিনের অ্যাথলেটিক হওয়ার স্বপ্ন একেবারেই ভেঙে যায়। তবে যেভাবেই হোক তাদেরকে এখান থেকে বেরোতে হবে। ইভা ড্যানিলোর সাহায্যে একটি হ্যাচ খুলে প্লেনের সেই জায়গায় পৌঁছে যায় যেখানে যাত্রীদের লাগেজ রয়েছে। সেখান থেকে ইভা ডুবুরি সেই পোশাকগুলিকে নিয়ে আসে, যেগুলিকে ওই দুইজন যাত্রী প্লেনে নিয়ে উঠেছিল। তবে তারা ছিল 6 জন, কিন্তু এখানে পোশাক ছিল মাত্র 4 জনের, অর্থাৎ তারা 4 জনই এখান থেকে বেরোতে পারবে। তখনই তারা লক্ষ্য করে যে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। অত্যাধিক রক্তক্ষরণের কারণে তার অবস্থা খুব একটা ভালো ছিল না। ইভা তার সাথে কথা বলে তাকে জাগিয়ে রাখার চেষ্টা করে, তবে দুর্ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। সে আরও ভেঙে পড়ে। ছোটবেলাতেই সে তার মাকে হারিয়েছে। এখন সে তার সব থেকে কাছের 2 জন মানুষ ব্র্যান্ডন ও জেডকেও হারিয়ে ফেলল। তবে তার বাবা তাকে প্রচণ্ড ভালোবাসে। তার বাবার জন্যই তাকে যেভাবেই হোক এখান থেকে বেঁচে ফিরতে হবে। সেই প্লেনটি আবারও সামনের দিকে স্লাইড খেতে শুরু করে এবং প্লেনের সামনের ককপিটটি ভেঙে যায়। যা করার তাদের খুবই তাড়াতাড়ি করতে হবে। তবে কাইল তার মনোবল একেবারেই হারিয়েছে। এমনিতেই সে আহত, সে কি আদেও পারবে এখান থেকে বেঁচে ফিরতে? এইসব নেগেটিভ চিন্তাভাবনা তাকে একেবারেই দুর্বল করে দেয়। কিন্তু ইভা তার মনোবল বাড়ানোর চেষ্টা করে, কারণ তার চোখের সামনে ব্র্যান্ডন এবং জেড মারা গেছে, আর সে কাউকেই হারাতে চায় না। এরপর তারা সেই ডুবুরির পোশাকগুলিকে পরে নেয় এবং একটি করে লাইফ জ্যাকেট নিজে পরে নিয়ে বাকিগুলি জলের নিচে শার্কদের ভয় দেখানোর জন্য নিজের সাথে নিয়ে নেয়। তখনই প্লেনের সামনে সেই ককপিটটি ভেঙে সমুদ্রের একেবারে গভীর খায়ে পড়ে যায়। এদিকে রোজার নানি বুঝতে পারে সে যদি তাদের সাথে যাওয়ার চেষ্টা করে তাহলে তারা হয়তো তার জন্য পিছিয়ে পড়তে পারে, কিন্তু সে সেটা একেবারেই চায় না। সে ছোট্ট রোজার জন্য হাসি মুখে মৃত্যুবরণ করতেও রাজি, তাই সে রোজার দায়িত্ব ইভাকে দিয়ে দেয়। এরপর তারা আর দেরি না করে জলের নিচে দিয়ে যেতে শুরু করে। হঠাৎই একটি শার্ককে তাদের দিকেই আসতে দেখে ইভা লাইফ জ্যাকেটের বাবলসের ব্যবহার করে এবং কাজও হয়। শার্কটি অন্যদিকে চলে যায়। তবে কিছুক্ষণ জলের নিচে থাকার পর কাইল আর সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পায় না। সে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে।
তখনই সেই শার্ক তার উপর আক্রমণ করে এবং তাকে একেবারে মাঝখান দিয়ে দুটি ভাগে ভাগ করে দেয়। বাকিরা ততক্ষণে জলের নিচে সৌভাগ্যবশত সেই মৃত ডুবুরিকে খুঁজে পেয়ে যায়। সেই ডুবুরির অক্সিজেন থেকে তারা তিনজনেই অক্সিজেন নেয়। এরপর ইভা ট্যাঙ্কটিকে ড্যানিলোর কাঁধে বেঁধে দিয়ে তার সাথে রোজাকে প্লেনের সেই ফাটা অংশটি দিয়ে বাইরে বার করে দেয়। তবে তার বেরোনোর আগেই একটি শার্ককে তার দিকেই আসতে দেখে সে। ইভা একেবারে নিস্তব্ধ সেখানেই দাঁড়িয়ে পড়ে, কারণ শার্ক যে কোনো নড়াচড়ায় আরও বেশিভাবে আক্রমণ করে। সেই শার্ক তার পাশ দিয়ে চলে যায়, কিন্তু সেই মুহূর্তেই প্লেনটি ওই ঢাল দিয়ে নিচের খাদের দিকে পড়তে শুরু করে। প্রচণ্ড প্রেসারে ইভা প্লেনের ভাঙা অংশটি থেকে পিছনের দিকে চলে যায়। কোনো রকমে সে প্লেনের সিটগুলিকে ধরে প্লেন থেকে বাইরে বেরিয়ে আসে এবং লাইফ জ্যাকেটের দড়ি টেনে দেয়। তবে ওই বিশাল প্লেনটি নিচের দিকে যাওয়ার কারণে জলের প্রেসার ইভাকে একেবারেই টেনে ধরে। সে সাঁতরে উপর দিকে ওঠার চেষ্টা করলেও সে উঠতে পারে না। জলের প্রেসার তাকে টেনে রাখে। কম অক্সিজেনের কারণে সে জ্ঞান হারায়। ধীরে ধীরে প্লেনটি ওই খায়ের মধ্যে ডুবে গেলে জলের প্রেসার অনেকটা কমে যায়। সেই লাইফ জ্যাকেটের কারণে সে সমুদ্রের উপরে ভেসে ওঠে। অনেকক্ষণ সেন্সলেস অবস্থায় থাকার পর তার জ্ঞান ফিরে আসে, কিন্তু চারিদিকে সে ড্যানিলো ও রোজাকে দেখতে পায় না। অনেক কয়েকবার ডাকাডাকির পর অবশেষে কয়েকটি রেস্কিউ হেলিকপ্টার তার দিকেই আসতে দেখে সে। হেলিকপ্টার থেকে দড়ির মাধ্যমে ইভাকে উপরে তোলা হয় এবং সেখানেই সে সুরক্ষিত রোজা ও ড্যানিলোকে দেখতে পায়, যাদেরকে অনেক আগেই রেস্কিউ টিম বাঁচিয়ে নিয়েছে। তাদেরকে সুরক্ষিত দেখে ইভা অনেকটাই খুশি হয়। শেষমেশ এই তিনজনকে নিয়ে হেলিকপ্টারগুলি সেখান থেকে চলে যায় এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই সার্ভাইভাল মুভি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। কিন্তু সার্ভাইভাল মুভি সবারই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর যদি আপনারা এই রকমই মুভি এক্সপ্লেন শুনতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।